চিকিৎসা ব্যবস্থা কেন জুনিয়র ডাক্তার নির্ভর হবে? আর জি করে কয়েকজন পিজিটি যদি আন্দোলন করার ফলে সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে মমতা ব্যানার্জি এতদিন ধরে স্বাস্থ্যমন্ত্রী থেকে কি করলো? এর থেকে অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থা তো আমি মনে করি পৃথিবীতে কোথাও নেই। মানে ছাত্রদের উপর ডিপেন্ড করে একটা গোটা রাজ্যের মেডিকেল ব্যবস্থা আছে। মমতা ব্যানার্জির এই যে ধাক্কা নিনাদ চলতো যে আমার সুপার স্পেশালিটি হাসপাতাল, আমি স্বাস্থ্যমন্ত্রী হয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছি, ঢপবাজি ছিল। উনি মেলা খেলার সরকার পরিচালনা করছেন। ওনাকে সত্য কথা বলতে কি সরকার পরিচালনার তো দায়িত্ব দেওয়া উচিত ছিল না। উনি অ্যাকচুয়ালি ক্লাব পরিচালনার দায়িত্ব পাওয়ার মতো দায়িত্বশীল ব্যক্তি নন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, ভোট পেয়ে উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছে। মানে আমার দেখা একজন অকর্মণ্য, অদক্ষ, দুর্নীতি পরায়ণ একজন মুখ্যমন্ত্রী। 10 তারিখে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ, এই তিনজনের ফোন এবং এই তিনজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ এবং তিনজনকে একসাথে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ এবং তাদের ফোন ডিটেলস এই নিলেই এই তদন্ত সম্পন্ন হয়ে যাবে। সিপি পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগ নেন না, সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগ দিতে চায় না। আমি তো সেই কথাই এতদিন ধরে বলে এসেছি যে আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমি বড্ড ভালোবাসি। দেখুন, আমার আজকের শুনানিতে মনে হয়েছে যে চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যে সম্যক ধারণা বোধহয় কোর্টের কাছে পৌঁছে দেওয়াটা সম্ভব হয়নি। তার কারণ চিকিৎসা শুধুমাত্র জুনিয়র ডাক্তার বা কোট আনকোট পিজিটির উপর নির্ভর করে না। সরকারি চিকিৎসা ব্যবস্থায় বেসরকারিটা একটু পাশে রাখছে কিছুক্ষণ সময়ের জন্য। সরকারি চিকিৎসা ব্যবস্থায় একেবারে নিচে অবস্থান করছে পাবলিক হেলথ সেন্টার, পিএইচসি, যেটাকে বলা হয় প্রাইমারি সেন্টার। তারপরে সেকেন্ডারি সেন্টার কি, পিপিএইচসি অথবা আরএইচ অর্থাৎ ব্লক প্রাইমারি হেলথ সেন্টার অথবা রুরাল হাসপাতাল। এরপরে সাব ডিভিশনাল লেভেলে এসডিএইচ এবং ডিস্ট্রিক্ট লেভেলে ডিএইচ অর্থাৎ ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং সাব ডিভিশনাল হাসপাতাল রেসপেক্টিভলি। এবং তারপর মেডিকেল কলেজ হচ্ছে টারশিয়ারি লেভেল অফ হাসপাতাল। প্রাইমারি হেলথ সেন্টার থেকে সাধারণভাবে সেখানে চিকিৎসা হয়, সাধারণভাবে সেখানে ইমার্জেন্সি থাকে না মূলত, কিন্তু অনেক বিপিএইচসি আর এইচ এ ইমার্জেন্সি থাকে, এসডিএইচ ডিএইচ গুলোতে ইমার্জেন্সি থাকে। সরকারি যে ব্যবস্থা সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচার সঠিক থাকে, এইখানে যেহেতু মেডিকেল অফিসাররা স্পেশালিস্ট মেডিকেল যে ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাউডলি বলেন যে জেলায় জেলায় সুপার স্পেশালিস্ট ডক্টর মানে হাসপাতাল করেছে। সুপার হাসপাতালে সুপার স্পেশালিস্ট ডক্টর থাকবে, তাহলে সরকারি মানে চিকিৎসা ব্যবস্থা কেন জুনিয়র ডাক্তার নির্ভর হবে? আমি তো সত্যি সত্যি অবাক হয়ে গেলাম আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সাবমিশন করেছে যে অ্যাজ ইফ ওই কয়েকজন জুনিয়র চিকিৎসক অর্থাৎ পিজিটির উপরে গোটা স্বাস্থ্য ব্যবস্থা নির্ভর করছে। মানে মমতা ব্যানার্জি এতদিন ফাঁকা আওয়াজ দিত যে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে জেলায় জেলায়, আর জি করে কয়েকজন পিজিটি যদি আন্দোলন করার ফলে সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে মমতা ব্যানার্জি এতদিন ধরে স্বাস্থ্যমন্ত্রী থেকে কি করলো? আমার তো আজকে কপিল সিব্বলের সাবমিশন শুনে মনে হলো যে মমতা ব্যানার্জি এত বছর ধরে যে ব্যর্থতম স্বাস্থ্যমন্ত্রী সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। মানে কপিল সিব্বলের সাবমিশন প্রমাণ করা যায় মমতা ব্যানার্জি একটা ব্যর্থতম চিফ মিনিস্টার এবং ব্যর্থতম হেলথ মিনিস্টার। তার কারণ হচ্ছে উনি এতদিন আওয়াজ দিয়ে এসছেন যে জেলায় জেলায় নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, জেলায় জেলায় ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে। আরে জেলার ডাক্তারবাবুরা তো কেউ স্ট্রাইক ডাকেনি। আর জুনিয়র ডাক্তার তারা পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তারা ইভেন প্র্যাকটিসও করতে পারে না, সেটাই নিয়ম। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মানে কি, তারা এমডি এমএস পড়ছে, তারা ট্রেনিং নিচ্ছে। তাহলে সরকারি চিকিৎসা ব্যবস্থা এই ট্রেনিং নেওয়া ডাক্তারদের উপর নির্ভর করে? এই যদি মানে সরকারের আন্ডারস্ট্যান্ডিং অফ এই মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার হয়, তাহলে খুব সহজেই অনুমেয় কি ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা বাঁচছি, বিশেষ করে যারা সরকারি হাসপাতালের উপর ডিপেন্ডেন্ট। আজকে কপিল সিবালের সাবমিশন মমতা ব্যানার্জির যে ব্যর্থতম স্বাস্থ্যমন্ত্রী সেটা থেকে পরিষ্কার। আপনার কথার সঙ্গে সাদৃশ্য রেখেই বলবো, প্রধান বিচারপতি আরো বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে জুনিয়ররা কাজ করবেন না, সেটা বলতে পারেন না, কি বলবো? দেখুন,
পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং নিচ্ছেন, তারা ট্রেনিং নেন, তারা যখন এমডি এমএস করতে ঢোকেন তার মানে তারা ট্রেনিং নেন এমবিবিএস করার পর। হ্যাঁ, নিশ্চিতভাবে তাদের এমবিবিএস একটা নলেজ থাকে, তারা কিছুটা চিকিৎসাও করতে পারেন। কিন্তু একটা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা তো শুধুমাত্র পিজিটির উপর নির্ভর করে না। আমি জানি না কেন এটা আজকে মানে সেটা সরকারের পক্ষ থেকে বলা হলো না বা চিকিৎসকদের তরফ থেকে, যদিও আমি এই মামলায় আছি, কিন্তু মানে সেটা অন্য প্রেক্ষিতে আছে। যে যারা আমার মক্কেল তারা যারা মামলা করেছিল, এখানে মামলা করেছে, ওখানেও আই অ্যাপ্লিকেশন ফাইল করেছে, কিন্তু এটা আদালতের সামনে পরিষ্কার করে বলে দেওয়া উচিত ছিল যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে কি। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে পিএইচসি, বিপিএইচসি আর আরএইচ, তার উপরে এসডিএইচ, তার উপরে ডিএইচ, তার উপরে মেডিকেল কলেজ। এবং মেডিকেল কলেজে তাও আবার কলকাতা মেডিকেল কলেজের কয়েকটি মেডিকেল কলেজের যারা পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তারা আন্দোলন করছে, তাও আবার তারা রোটেশনাল আন্দোলন করছে। মেডিকেল গোটা মেডিকেল কলেজ বন্ধ, এটা মানে এই এই জেনারেল স্টেটমেন্ট, এটা আমার মনে হয়েছে যে এটা সঠিক নয়। এবং এই যে বলছে যে এতজনের মৃত্যু ঘটেছে না চিকিৎসা পাওয়ার জন্য, পিজিটিরা ট্রেনিং নিচ্ছে, পিজিটিরা তারা আন্দোলন করছে, মেডিকেল অফিসাররা কি করছিল, অধ্যাপকরা কি করছে? তারা কি সবাই সন্দীপ ঘোষাদের দলের লোক নাকি যে তারা সব চিকিৎসা বন্ধ করে দিয়েছে? কেউ করেনি। যা হয়তো বা সন্দীপ ঘোষাদের দলের লোক দু চারজন থাকতে পারে, তারা বন্ধ করতে পারে, তাদের জন্য স্পেশাল প্রিভিলেজ থাকতে পারে, কিন্তু অন্যান্য যারা অধ্যাপক আছেন, সিনিয়র ডাক্তারবাবু আছেন, তারা তো চিকিৎসা বন্ধ করেননি। আর মেডিকেল কলেজে মানে যখন সাধারণ দিনেও, যেদিন ধরুন মেডিকেল কলেজ ফুল ফাংশনাল থাকে, মানে জুনিয়র ডাক্তাররাও যে মানে এই পিজিটিরাও যেদিন চিকিৎসা করে, সেদিন কি মেডিকেল কলেজে কারো মৃত্যু ঘটে না? 23 জনের মৃত্যু ঘটেছে, সেটাকে জেনারেল স্টেটমেন্ট হিসেবে করে দিল। আমি জানি না মানে কি প্রেক্ষিতে তারা এইসব বলছেন। আমি মনে করি এটা সম্পূর্ণভাবে কগনিজেন্স নেওয়া উচিত এবং সম্পূর্ণ রিপোর্টটি আদালতের সামনে আসা উচিত। মুখ্যমন্ত্রী বলছেন নীরবে বেদনা সহ্য করছে, পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি, কিন্তু দয়া করে মানুষকে পরিষেবা দিন। জুনিয়র ডাক্তারদের আলোচনায় বর্ষার বার্তা মুখ্যমন্ত্রী। পরিষেবা তো পরিষেবা মমতা ব্যানার্জি সুপার স্পেশালিটি হাসপাতাল পাচ্ছে না কেন? কেন আমি দেখছিলাম কোথায় শ্রীরামপুর থেকে একজনকে আরজিকর মেডিকেল কলেজে আনতে হচ্ছে। কেন? শ্রীরামপুরে ওয়ালস হাসপাতাল কি করছিল? মমতা ব্যানার্জি যে গলা উঁচিয়ে বলে আমি জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল করছি, তার মানে সেখানে ডিএনএমসিএইচ করা ডাক্তারবাবু আছে। সুপার স্পেশালিটি মানে কি? সুপার স্পেশালিটি ডিগ্রিধারী ডাক্তারবাবু আছে। শুধু এমবিবিএস না, এমবিবিএস দেন এমডি দেন ডিএমএমসিএইচ করা ডাক্তারবাবু ওই জেলায় জেলায় আছে, অ্যাকর্ডিং টু মমতা ব্যানার্জি। আর আজকে কপিল সিব্বল হাতে হাড়ি ভেঙে দিল, বললো না মমতা ব্যানার্জি যা বলে সব ঢপ মারে। সরকারি চাকরি এই স্বাস্থ্য ব্যবস্থা ডিপেন্ড করে আছে শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের উপরে। মানে জুনিয়র ডাক্তাররা যদি বলে, অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, মানে ভাবুন মানে এমন একটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চলছে, আপনি মরবেন না বাঁচবেন সেটা ডিপেন্ড করছি যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং নিচ্ছে তার দক্ষতার। অর্থাৎ মানে একজন ছাত্রের উপরে আপনার বাঁচা নির্ভর করছে। মানে স্নাতকোত্তর ডিগ্রিতে পাঠরত একজন ছাত্রের দক্ষতা অদক্ষতার উপর আপনার মরণ বাঁচা নির্ভর করছে। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির স্বাস্থ্য ব্যবস্থা। এর থেকে অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থা তো আমি মনে করি পৃথিবীতে কোথাও নেই। মানে ছাত্রদের উপর ডিপেন্ড করে একটা গোটা রাজ্যের মেডিকেল ব্যবস্থা আছে। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মানে কি? তারা পোস্ট গ্রাজুয়েট করতে যাওয়া ছাত্র। এই যেমন যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়েছে, তিনি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছিলেন, দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ডাক্তারি স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার জন্য তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। অর্থাৎ আজকে আদালতে যা সাবমিশন রাজ্য সরকার রেখেছে যে অ্যাজ ইফ এই ছাত্র ছাত্রীদের উপরেই গোটা মেডিকেল ব্যবস্থাটা ডিপেন্ড করছে। মমতা ব্যানার্জির এই যে ধাক্কা নিনাদ চলতো যে আমার সুপার স্পেশালিটি হাসপাতাল, আমি স্বাস্থ্যমন্ত্রী হয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছি, ঢপবাজি ছিল। অন্ততপক্ষে কপিল সিব্বলের সাবমিশন শুনে তো মনে হলো পুরোটাই ঢপবাজি ছিল।
ফিরদৌসদা, দেহ হস্তান্তরের চালান ছাড়া ময়না তদন্ত 1 মাস হয়ে গেল, এখনো খুঁজছেন। অবাক হয়ে প্রশ্ন প্রধান বিচারপতি। চালান খুঁজে পাননি কপিল সিব্বাল, কনস্টেবলের হাতে থাকা উচিত ছিল চালান। বিচারপতি পারদিওয়ালা বলেন, এই নথি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে প্রশ্ন উঠবে এফআইআর এ অন্তত 14 ঘন্টা দেরি হয়েছে, বললেন প্রধান বিচারপতি। কি বলবেন? অবশ্যই দেখুন, এখানে তো প্রচুর তদন্ত নিয়ে যত কম বলা হবে ততই ভালো। এবং বিশেষ করে কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করেছে এবং তদন্তের নামে যা যা করেছে, যেভাবে তথ্য লুকানোর চেষ্টা করেছে, যেভাবে পরিবারকে ওই ঘুষ দেওয়ার চেষ্টা করেছে, টাকা অফার করেছে, এ সমস্তটাই তদন্তের আওতাধীন হওয়া উচিত। এবং পুরো বোঝাই গেছে যে পুরো বিষয়টি একেবারে অন্য বিষয়, একেবারে ধামাচাপা দেওয়ার জন্যই অনেক কিছু করা হয়েছে, সেটা প্রতি মুহূর্তে ফুটে উঠছে। ফিরদৌসদা, যে প্রশ্নটা বারংবার বিভিন্ন মহল থেকে উঠেছে যে সন্ধ্যার পরে ময়না তদন্ত করা যায় না, আইনজীবী এবং খুন ও ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে সন্ধ্যা 6টার পর ময়না তদন্ত একদমই করা যায় না, প্রশ্ন তুললেন এক আইনজীবী। তিনি বলছেন, প্রমাণ সংগ্রহ করার পর এতক্ষণ পর এফআইআর কেন হলো, এমন ঘটনা আমি অবাক। 27 বছরের কেরিয়ারে দেখা নিয়ে এফআইআর চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কি বলবেন? অবভিয়াসলি। এবং শুধু তাই না, উইদাউট এফআইআর কি করে ফরেন্সিক এক্সপার্ট সেখানে হাজির হয়ে গেল? প্রতি এই মামলার প্রতি ধাপে 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 অব্যবস্থা দেখতে পাবেন। কিন্তু একটা জিনিস মিস করে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে কনস্টিটিউশনাল কোর্ট, অর্থাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখানে কিন্তু এগুলো কিন্তু ট্রায়াল কোর্ট নয়। হ্যাঁ, ট্রায়াল কোর্টে ট্রায়াল হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের নির্দেশ দিতে পারেন এবং সেই ইনভেস্টিগেশনে মনিটর করতে পারেন। ইনভেস্টিগেশন মনিটর করা আর ট্রায়াল হওয়া দুটো কিন্তু অন্য বিষয়। ইনভেস্টিগেশন চলছে এখন, ইনভেস্টিগেশন চলাকালীন যা যা প্রতিবন্ধকতা, সেটা এই সুপ্রিম কোর্টের ধরুন এই যে প্রসিডিং, সেখানে উন্মোচিত হতে পারে। কিন্তু আলটিমেট তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে হবে এবং ফাইনাল রিপোর্ট তাদেরই দিতে হবে। যদি সেখানে কোনো কিছু লুপহল থেকে থাকে, তাহলে কিন্তু সুবিধা পাবে যারা অভিযুক্ত তারা। কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন আইনজীবী ফিরোজ এডুলজি। প্রশ্ন তুলেছেন, ভ্যাজাইনাল সোয়াব 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা হয়নি, পশ্চাৎদেশ ভাঙা না হলে পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যেতে পারে না। তার দাবি, ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে এক্স-রে প্লেট মিলিয়ে দেখা হোক। অবভিয়াসলি এটা তো সাধারণ যে কোনো, দেখুন, তাও আর মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং সেখানে এতজন ডাক্তারি পাঠরত বা ডাক্তার, তাদের সামনে এটা ঘটছে এবং খুব স্বাভাবিক জিনিস, এগুলো হওয়া উচিত ছিল। এখন যদি না হয় তাহলে প্রশ্ন তো উঠবেই, সেটাই স্বাভাবিক। ফিরদৌসদা, আমার একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, রাস্তা আটকালে সবার অসুবিধে, 1 মাস ধরে মানুষের অসুবিধা সৃষ্টি করছেন, তিনি বলছেন এই কথা। এইটাই তো উনি চাইছেন। উনি মেলা খেলার সরকার পরিচালনা করছেন। ওনাকে সত্য কথা বলতে কি সরকার পরিচালনার তো দায়িত্ব দেওয়া উচিত ছিল না। উনি অ্যাকচুয়ালি ক্লাব পরিচালনার দায়িত্ব পাওয়ার মতো দায়িত্বশীল ব্যক্তি নন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, ভোট পেয়ে উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আমার দেখা একজন অকর্মণ্য, অদক্ষ, দুর্নীতি পরায়ণ একজন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের রাজনীতিতে এরকম অদক্ষ প্রশাসক আপনি পাবেন না। আমি মনে করি এর থেকে অনেক বেশি দক্ষ ছিল অন্য যে কোনো মুখ্যমন্ত্রী, ইনক্লুডিং রাবড়ি দেবী। ফিরদৌসদা, নির্যাতিতার বাবা, তিলোত্তমার বাবা খোদ অভিযোগ করেছিলেন পুলিশের বিরুদ্ধে যে তাকে টাকা দিতে চেয়েছিল পুলিশ তার মেয়ের মৃতদেহের পাশে। এইবারে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে পরিবারকে কোনো টাকা দেওয়ার কথা বলা হয়নি, প্রমাণ দিতে হবে কোথায় টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, এমনটাই তিনি বলছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং। মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতাধীন করা উচিত। আমি অনেকদিন আগেই বলেছি যে 9 তারিখ 10 তারিখে মুখ্যমন্ত্রী, বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ, এই 3 জনের ফোন এবং এই 3 জনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ এবং 3 জনকে একসাথে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ এবং তাদের ফোন ডিটেলস, এই নিলেই এই তদন্ত সম্পন্ন হয়ে যাবে। আমার শেষ 2টো প্রশ্ন আপনার কাছে। পুলিশ খুব ভালো কাজ করেছে, পুলিশ কারোর রক্ত নেয়নি, সিপি পদত্যাগ করতে চেয়েছেন বহুবার, কিন্তু আমি করতে দিইনি, বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ইয়েস, এখানেই হচ্ছে মুখ্যমন্ত্রীর। সিপি পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগ নেন না,
সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগ দিতে চায় না। আমি তো সেই কথাই এতদিন ধরে বলে এসেছি যে যত দুর্নীতিগ্রস্ত, যত করাপ, যত মানে অদক্ষ, যত অকর্মণ্য, তাদের সকলের সঙ্গে একজনেরই সাহচর্যতা রয়েছে, সে হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অদক্ষদের সঙ্গে, দুষ্কৃতীদের সঙ্গে, দুর্নীতিপরায়ণদের সঙ্গে একজনকেই পাবে, সে হচ্ছে অন এন্ড অনলি মমতা ব্যানার্জি। আমার শেষ প্রশ্ন ফিরদৌস দা, আপনাকে আরজিকর নিয়ে কুৎসা চলছে, বাংলাকে বদনাম করার চক্রান্ত করছে, আমার নামে কুৎসা করছে বললেন খোদ মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে আরো একটা প্রশ্ন হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার কিভাবে বিনা বাধায় ঢুকতে পারে? প্রশ্ন প্রধান বিচারপতি, কি বলবেন? দেখুন, মানে উনি যে যে কর্মকাণ্ড করেছেন, মানে আমি সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এরপরে উনি কি করে মুখ্যমন্ত্রীর পদে থাকেন? আমি অনেক আগেও আপনাদের চ্যানেলে বলেছি যে ওনার আজ থেকে 2 বছর আগে অন্তত পক্ষে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, এবং উনি যদি সেটা হয়ে যেতেন তাহলে আরজিকরের এই ঘটনা হয়তোবা ঘটতো না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, উনি যেহেতু গ্রেপ্তার হননি এবং যে কোনো ভাবে উনি সেটা ম্যানেজ করে আছেন, সে কারণ রাজনৈতিক হতে পারে, কারণ অন্য কিছু হতে পারে, কারণ ব্যক্তিগত হতে পারে, যাই হোক না কেন, যে কোনো কারণে উনি জেলের বাইরে আছেন এবং উনি গ্রেপ্তার হননি, তাই তিনি এই কর্মকাণ্ডগুলো করতে পারছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাহলে সিভিক ভলেন্টিয়ার যেভাবে কিভাবে একটা হসপিটাল প্রিমিসেসে ঢুকতে পারে, এই প্রশ্ন কি প্রধান বিচারপতি সরাসরি সরকারের দিকে তুলে দিলেন? অবশ্যই সিভিক ভলেন্টিয়ারকে তো কোনো শান্তি রক্ষার কাজে বা পুলিশিং এ ব্যবহার করা যাবে না, ল অ্যান্ড অর্ডারে ব্যবহার করা যাবে না, সেটা তো কলকাতা হাইকোর্ট অনেকদিন আগে বলেছে। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের ইউজ করা হয় বিভিন্ন দুষ্কর্মে, কিন্তু সেটা তো প্রমাণ হয়ে গেল। এই বেশ কিছু সিভিক ভলেন্টিয়ারকে তো সেটা ইউজ করা হয়। মমতা ব্যানার্জি তো সেটা প্রমাণ করে দিলেন, মমতা ব্যানার্জি সরকার সেটা প্রমাণ করে দিলেন। এই যে সঞ্জয় রায়দের এই যে প্রতিপত্তি তৈরি হয়েছে, এই কি মনে করেন যে এদের প্রশ্রয় না পেয়ে এই প্রতিপত্তি তৈরি হয়েছে? কখনোই না।